শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় মূলত বিশেষ্য পদ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশে শব্দ ও পদ অধ্যায়টি পাঠ্য হিসেবে রয়েছে। এর আগের একটি পর্বে শব্দ ও পদের ওপর থেকে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অনেকগুলি আলোচনা করেছিলাম। আজকে দেখো তোমাদের কাছে মূলত নিয়ে আসছি বা আলোচনা করছি বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের যে 6টি প্রকারভেদ রয়েছে এবং কিভাবে আমরা পদের দৃষ্টান্ত দেব, এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যেন ভুলবশত আমরা শব্দে না দৃষ্টান্ত দিয়ে ফেলি। কেননা পদের দৃষ্টান্ত কিন্তু সবসময় আমাদের বাক্যের মাধ্যমেই উপস্থাপন করতে হবে। শুধু বাক্য নয়, বাক্যের মধ্যে যে পদটি দৃষ্টান্ত চাওয়া হয়েছে সেই পদটিকে অতি অবশ্যই আমাদের রেখাঙ্কিত করতে হবে, না হলে কিন্তু শুধু বাক্যের দৃষ্টান্তের মধ্যে কোনো নম্বরই পাওয়া যাবে না। চলো দেখি আমরা বিশেষ্য পদ কাকে বলে বা তার প্রকারভেদের সম্পূর্ণ আলোচনা। বিশেষ্য পদ কাকে বলে এখান থেকেই তোমাদের আজকে পড়াটা শুরু করছি। দেখো, বিশেষ্য পদের ডেফিনেশন বলতে গেলে শুরু হবে যে পদ দিয়ে। তাহলে যে পদ কি বোঝাবে না, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদিকে বোঝাবে না, ইত্যাদির নাম বোঝায়, সেই পদকে বলা হচ্ছে বিশেষ্য পদ। একটা খুব সহজ সরল পদের ডেফিনেশান তোমাদের এখানে একটু সচেতন হলেই তোমরা পুরোটা বুঝবে এবং ঠিকঠাকভাবে উত্তরটা লিখতে পারবে। কিন্তু তোমরা ভুল যেখানে করো, যেটা হয় যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদিকে বোঝায়, এই ভুলটা তোমরা লিখে ফেলো। ইত্যাদিকে বোঝায় না, ইত্যাদির নাম বোঝায়, তখনই সেই পদকে বলছে কি বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানেই হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম বোঝাবে। আমরা দেখতে পেলাম যে এখানে অনেক কিছুরই নাম বোঝাচ্ছে। এবার এখানে যেই এত কিছুর নাম বোঝাচ্ছে, এর ভিত্তিতেই কিন্তু বিশেষ্য পদের যে 6টি প্রকার সেটা আমরা দেখতে পাবো। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বিশেষ্য পদের 6টি প্রকার বেরিয়ে আসবে। দেখো, এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভারতের উত্তরে হিমালয় অবস্থিত। এখানে ক্রিয়াটা হচ্ছে হয় অবস্থিত, তা এখানে ভারতের এটি একটি বিশেষ্য পদ, উত্তরে এটিও একটি বিশেষ্য পদ, হিমালয় এটিও একটি বিশেষ্য পদ। তিনটি দেখো এখানে বিশেষ্য পদ। ভারতের হচ্ছে দেশের নাম বোঝাচ্ছে, উত্তরে বলতে এখানে উত্তর একটা দিকের নাম বোঝাচ্ছে, হিমালয় একটা পর্বত শ্রেণীর নাম বোঝাচ্ছে। তাহলে বিশেষ্য পদ বলতে আমরা বুঝলাম যে কোনো কিছুর নাম বোঝাবে। তাহলে যে কোনো কিছুর নামের ভিত্তিতে যে এত কিছুর নাম বোঝাচ্ছে, সেখান থেকে আমরা বিশেষ্য পদের কটা প্রকার পাচ্ছি না 6 প্রকার। প্রথম প্রকার দেখো, নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, তারপরে শ্রেণীবাচক বিশেষ্য, বস্তুবাচক, ভাববাচক বা গুণবাচক, 5 নম্বরে রয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য এবং 6 নম্বরে রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য। তাই এখানে শুধুমাত্র 1 নম্বরে যে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য রয়েছে, এর ক্ষেত্রেই তোমরা দেখবে এরপরে যখন ডেফিনেশনটা আমরা আলোচনা করব, অনেক কিছুর নাম বোঝাচ্ছে এই 1 নম্বর প্রকারভেদের মধ্যে। আর বাদ বাকি যে শ্রেণীবাচক বিশেষ্য মানে শ্রেণীর নাম, জাতির নাম, বস্তু মানে বস্তুর নাম বা অপ্রাণীবাচক কোনো কিছুর নাম, ভাব বা গুণবাচক মানে ভাব বা গুণের নাম, ক্রিয়াবাচক মানে ক্রিয়ার নাম, সমষ্টিবাচক মানে প্রাণী বা অপ্রাণীর সমষ্টির নাম। তাহলে আমরা চলো এবার দেখি যে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের বলতে কি বোঝায়। যে বিশেষ্য পদের দ্বারা কিসের নাম দেখো এখানে বোঝাবে, ব্যক্তি, স্থান, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র, গ্রন্থ, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা, পত্রপত্রিকা, পর্বতশৃঙ্গ, রাজধানী, দেশ ইত্যাদির নাম বোঝাবে। তাহলে অনেক কিছুর নামের মধ্য দিয়ে কিন্তু উঠে আসছে তোমার সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তির নাম, স্থানের নাম, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র, গ্রন্থ, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা, পত্রপত্রিকা, পর্বতশৃঙ্গ, রাজধানী, দেশ ইত্যাদিকে বোঝাবে না, ইত্যাদি যে কোনো কিছুর নাম সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হবে। এইগুলোর নাম যখন সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হবে, সেই বিশেষ্য পদকে আমরা বলবো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এবারে তোমাদের প্রথমেই বললাম যে দৃষ্টান্ত, যেহেতু এগুলি পদ, দৃষ্টান্ত তোমাদের অতি অবশ্যই বাক্যে দিতে হবে, কেননা পদের অস্তিত্ব বাক্যের মধ্যে। নামবাচক ও সংজ্ঞাবাচক বিশেষের দৃষ্টান্তের জন্য দেখো একটা বাক্য দেওয়া হয়েছে। এখানে শুধু বাক্যের দৃষ্টান্ত দিলে হবে না, বাক্যের মধ্যে যেটি নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য সেটিকে কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। না হলে তোমরা যদি শুধু বাক্য লিখে দাও তাতে কিন্তু কোনো নাম্বার পাবে না।
তাহলে দেখো এখানে কিন্তু আমি কোনো চিহ্নিত করিনি, করা সম্ভব হয়নি, এখনই আমি চিহ্নিত করে দেবো, যেটা তোমরা কিন্তু বুঝে নেবে ঠিকঠাকভাবে। দেখো, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে এভারেস্ট এই যে আন্ডারলাইন করা হলো, এটি হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। তাহলে আমরা কিভাবে পদের দৃষ্টান্ত দেব? না, বাক্যে দেব, এবং বাক্যের মধ্যে যেটি সেই শ্রেণীর বিশেষ্য তাকে আমাদের চিহ্নিত অতি অবশ্যই করে দিতে হবে। এখানে কিন্তু পৃথিবী বা শৃঙ্গ এই সব পদগুলোও কিন্তু বিশেষ্য, কিন্তু শুধুমাত্র এই এভারেস্ট পদটি হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। তোমরা এখানে নদ নদীর নাম, যেমন ধরো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, যে কোনো নদ নদীর নাম দিয়ে একটা বাক্য রচনা করলে, সমুদ্রের নাম, গ্রন্থের নাম, রামায়ণ মহাভারত, স্মৃতিসৌধের নাম, ভিক্টোরিয়া, তাজমহল, মন্দির, মসজিদ, গির্জা, পত্রপত্রিকার নাম দিয়ে, পর্বতশৃঙ্গের নাম দিয়ে, তাহলে এটা তো পর্বতশৃঙ্গের নাম দিয়ে বাক্যটা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে কিন্তু দিল্লি ভারতের রাজধানী, এখানে দিল্লি হলো বা ভারত, এই দুটো পদই কিন্তু নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। কেননা দেখো এখানে দিয়েছে রাজধানীর নাম আর দেশের নাম। দিল্লি ভারতের রাজধানী, এই বাক্যের মধ্যে দিল্লিটা হচ্ছে রাজধানীর নাম আর ভারত হচ্ছে দেশের নাম, দুটি কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করতে পারো। এরপর দেখো রয়েছে 2 নম্বর বিশেষ্যের বিভাগ, শ্রেণীবাচক বিশেষ্য। এখানে কি বলছে না, যে বিশেষ্য পদের দ্বারা কি বোঝানো হবে? প্রাণী বা অপ্রাণীবাচক শ্রেণীর নাম বোঝায়। তাহলে নাম বোঝাবে, কিসের নাম? না, প্রাণী বা অপ্রাণীবাচক শ্রেণীর নাম বোঝাবে, তাকে বলা হচ্ছে শ্রেণীবাচক বা একে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেটা এখানে চাষি হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। অতি অবশ্যই বাক্যের মধ্যে সেই বিশেষ্যটাকে তোমাদের চিহ্নিত করে দিতে হবে, না হলে কিন্তু দৃষ্টান্তটা বেকার হয়ে যাবে। তাহলে চাষি মাঠে চাষ করে, এখানে চাষি শ্রেণীকে বোঝানো হচ্ছে। এছাড়াও তোমরা গরু বা হিন্দু মুসলমান, গাছ, বাঙালি, বা যেটা অপ্রাণীবাচক শ্রেণী বলা হলো, ধরো ধান, গম, কলা, এগুলো তো একটা শস্য বা ফসল, তাই এগুলো অপ্রাণীবাচক শ্রেণীর মধ্যে আসছে। বা কুকুর, মাছ, পাখি, ঘোড়া, বা ধরো ইংরেজ, বাঙালি, এগুলো বাঙালি আগে বলেছি, তাহলে এগুলো হচ্ছে সবই কিন্তু শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত। এগুলো আমি ম্যাক্সিমাম শব্দে বললাম, তোমরা শব্দে দৃষ্টান্ত দেবে না, তোমরা এই শব্দকে বাক্যে প্রয়োগ করে দৃষ্টান্ত দেবে এবং সেই পদটিকে চিহ্নিত করবে। তাহলে গেল শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। এরপর দেখো রয়েছে বস্তুবাচক, 3 নম্বরে বস্তুবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা বস্তু বা অপ্রাণীবাচক, বস্তু বা অপ্রাণীবাচক কোনো কিছুর নাম বোঝাবে, তাকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, দেখো সারা বছরের তেল, নুন, চিনি মজুদ রয়েছে। এখানে দেখো 3টি পদই হচ্ছে এই বস্তুবাচক বিশেষের দৃষ্টান্ত, তেল, নুন, চিনি। তাহলে এখানে সমস্ত বস্তুর নাম বা অপ্রাণীবাচক কোনো কিছুর নাম বোঝাবে। আরও হতে পারে সোনা, রূপো, হিরে, কয়লা, এগুলো সমস্ত এই বস্তুকে চিহ্নিত করছে, তবে বাক্যে প্রয়োগ করে দৃষ্টান্ত দিতে হবে। এরপর দেখো রয়েছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। কাকে বলে? না, যে বিশেষ্য পদের দ্বারা, যে বিশেষ্য পদের দ্বারা কোনো বিশেষ ভাব তার নাম বোঝাবে, বা ব্যক্তি বা বস্তুর গুণের বা ধর্মের নাম বোঝাবে। তাহলে কিসের কিসের নাম ভাববাচক বা গুণবাচক বিশেষের ক্ষেত্রে? বিশেষ ভাবের নাম বোঝাবে। প্রথমে যেটা ছিল বিশেষ ভাবের নাম, 2 নম্বরে বলছে কি ব্যক্তি বা বস্তুর গুণের নাম বা ধর্মের নাম। তাহলে গুণের নাম হবে, বা ধর্ম বলতে এখানে হিন্দু মুসলমান নয়, এখানে বোঝাচ্ছে যেটা ধরন। ধরো একটা বস্তুর ধরন কি, সেটাই হচ্ছে বস্তুর ধর্ম, সেই অর্থে বোঝানো হচ্ছে। বা ব্যক্তিরও ধর্ম হতে পারে, যে সততা পরম ধর্ম, যেরকমভাবে আমরা বুঝে থাকি। তাহলে বিশেষ ভাবের নাম বা ব্যক্তি বা বস্তুর গুণের বা ধর্মের নাম বোঝালে তাকে বলা হচ্ছে কি না গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। যেমন ধরো তোমাদের এখানে দৃষ্টান্ত দেয়া হয়েছে, দেখো দেখাচ্ছি দৃষ্টান্তটা। বলেছে গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারাতে নেই। তাহলে এই দৃষ্টান্তের মধ্যে দেখো গুরুজনদের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধাটা হচ্ছে তোমার এখানে ভাববাচক বা এই গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। অতি অবশ্যই এই পদটাকে তোমাদের রেখাঙ্কিত করতে হবে, না হলে বাক্যে দৃষ্টান্ত দেওয়াও বেকার হয়ে যাবে।
এছাড়াও ধরো আমরা যে বলি যে সরলতা বা ধবলতা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সাধুতা, মহত্ব, একাগ্রতা, ভক্তি, সৌন্দর্য, সৌরভ, এগুলো সবই হচ্ছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। অতি অবশ্যই বাক্যে প্রয়োগ করতে হবে। এরপরে দেখো রয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা ক্রিয়ার ভাব বা নাম বোঝায়। ক্রিয়ার ভাব বা ভাব বলতে এখানে নামই বোঝাচ্ছে, তাহলে ক্রিয়ার ভাব বা নাম বোঝানো হবে যে বিশেষ্য পদের দ্বারা, তাকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন দেখো দৃষ্টান্তে বলা হচ্ছে তোমাদের কাছে যে আমার দিনে ঘুমানোর অভ্যাস নেই। তাহলে এই যে ঘুমানোর এই পদটা হচ্ছে এখানে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষের জন্য আমরা আরও বলি, ধরো গপ্প শোনা হচ্ছে, যে শোনা হচ্ছে দুটো মিলে ক্রিয়া, কিন্তু শোনাটা হচ্ছে বিশেষ্য পদ। বা কুলিদের হাঁক ডাকে ঘুম ভাঙলো, এই যে হাঁক ডাক, এই ধরনের পদগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। বা আমরা যেটা সাধু ভাষায় পেয়ে থাকি শয়ন, গমন, চলন, যেগুলো তৎসম শব্দ, সেগুলোও কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। এরপর দেখো বিশেষ্য পদের যে শেষ ভাগ রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর সমষ্টির নাম বোঝাবে, বা বস্তুর সমষ্টির নাম বা ব্যক্তি বা প্রাণীর সমষ্টির নাম বোঝাবে, তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এক ঝাঁক পাখি বসেছে গাছের ডালে, তাহলে এই যে এক ঝাঁক এই পদটা হচ্ছে এখানে সমষ্টিবাচক বিশেষ্য। এছাড়াও সেনাদল, একাধিকলা বা পঞ্চায়েত, বা ধরো বলা হলো যে একদল ডাকাত, এই যে একদল, এই ধরনের সমিতি, সভা, সমাবেশ, এই ধরনের সমস্ত পদগুলো যখনই বাক্যে পাবে দেখবে সেগুলো সমষ্টিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত স্বরূপ। তাহলে আমরা বিশেষ্য পদের যে বিভাজন সেগুলো আমরা পেলাম। এখানে আমরা দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্ন হয় দুভাবে। হয় তোমাদেরকে বলবে যে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত দাও, তখন তোমাদের অতি অবশ্যই বাক্যে দৃষ্টান্ত দিয়ে সেই নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য যে পদটি রয়েছে তাকে চিহ্নিত করলে। বা ধরো তোমাদেরকে বাক্য দিয়ে বলা হলো যে বাক্যের মধ্যে একটি পদকে রেখাঙ্কিত করে দেওয়া হলো যে নিম্নরেখ পদটি কী ধরনের বিশেষ্য হয়েছে চিহ্নিত করো। ধরো বলা হলো পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে, পঞ্চায়েতের তলায় দাগ আছে, তাহলে তোমাদের বুঝে যেতে হবে পঞ্চায়েত পদটি এখানে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে দৃষ্টান্তও চাইতে পারে, বা দৃষ্টান্ত দিয়ে কী ধরনের বিশেষ্য হয়েছে সেটাও তোমাদের চিহ্নিত করতে হতে পারে। তাহলে এভাবে আমরা দেখলাম যে বিশেষ্য পদ কাকে বলে, এবং বিশেষ্য পদের 6টি প্রকারভেদ একেবারে সহজ পড়া, এবং এই বিষয়টা যে কোনো শ্রেণীর বাংলা ব্যাকরণের জন্য কিন্তু জেনে রাখা খুবই দরকার, বিশেষত অষ্টম শ্রেণী এবং আমরা দেখে থাকি নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে এই অংশটা। তাহলে আজকে এতটাই, তোমরা অনুশীলন করো, একদম সহজ জিনিস, একটু সচেতনভাবে পড়লেই পুরোটাই তোমরা এখানে প্রশ্ন উত্তর লিখতে পারবে।